অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের ভৌতিক নিবেদন ছায়াচোখ। না 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 না, তাকাসটা তাকাসটা, ও ওই গাছের নিচে একদম তাকাসটা। না না, ও কিছু কিছু দেখলে মুখ ফিরিয়ে নে। না না না, একদম তাকাসটা তাকাসটা, ও ওই গাছের দিকে ভুলো তাকাসটা। আমি ঘুরে তাকাতে গিয়েও থমকে গেলাম। একটা গাছ না, সেটা ঠিক গাছ না। গাছের মাথায় বসে আছে একটা বিশাল ছায়ামূর্তি। চোখ দুটো জল করছে লাল আগুনের মতো, আর ঠিক আমাদের দিকেই যেন এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। আর তখনই আমি বুঝে গেলাম এটা কোনো মানুষ নয়, এটা একটা ছায়া চোখ, যার চোখে তাকালেই যেন নিজের মুখ চিনতে ভুল করে ফেলবো। এই ঘটনাটা আজও আমি ভুলতে পারি না, মনে করলেই গায়ে শিহরণ জাগে। একটা নিঃসন্দেহে সাধারণ রাত আমার জীবনের সবচেয়ে ভয়ানক রাত হয়ে উঠেছিল। ঘটনাটা প্রায় 6 থেকে 7 বছর আগে। তখন আমি সদ্য কলেজে ভর্তি হয়েছি। প্রতি মাসেই একবার করে মামার গ্রামে বেড়াতে যেতাম। শহরের কোলাহল ছেড়ে গ্রামের শান্ত পরিবেশ, খোলা আকাশ আর চাঁদের আলোয় কুয়াশায় মোড়া রাস্তা, সবকিছুতেই ছিল এক অদ্ভুত টান। আমার মামার 3 সন্তান, তন্ময়, অভি আর ছোট্ট অরণি। তন্ময় ছিল আমার খুব ঘনিষ্ঠ, বয়সে একটু ছোট হলেও বন্ধু হয়েই উঠেছিল। সেবার শীতকালে গেলাম মামার বাড়ি ঘুরতে। গ্রামের পাশেই তখন বড় একটা মেলা বসেছিল। আমি আর তন্ময় বিকেলের দিকে মেলায় গেলাম ঘুরতে। নাগরদোলা, ঝালমুড়ি, কাছের খেলনা, সবকিছুতেই মজেছিলাম আমরা। তন্ময়ের কথায় রাতে একটা সার্কাসও দেখে ফেলি। সার্কাস শেষে বাইরে বেরিয়ে দেখি রাত প্রায় 12টা বাজে। বাড়ি ফিরতে হলে একটা নির্জন রাস্তা দিয়ে যেতে হয়, যার এক পাশে পুরনো শ্মশান আর অন্য পাশে পরিত্যক্ত কবরস্থান। আমার গলা শুকিয়ে যেতে লাগলো, কিন্তু কিছু না বলে তন্ময়ের পিছু পিছু আমি হাঁটতে লাগলাম। রাতের শীতল বাতাসে গাছের পাতারা শাঁ শাঁ করে উঠছে। চাঁদের আলোয় রাস্তা যেন সোনালি ধুলোয় মোড়া। শ্মশান গেট পেরিয়ে যখন একটু হাঁটছি, দেখি একটা কালো বিড়াল আমাদের পেছন পেছন আসছে। বিড়ালটা কেমন যেন অস্বাভাবিক, চোখ দুটো বড়ই অদ্ভুতভাবে চলচল করছিল। তন্ময় মাটির ঢেলা ছুড়ল তার দিকে, কিন্তু অবাক হয়ে দেখি কোনোটাই ওর গায়ে লাগছে না। বিড়ালটা যেন মাটির স্পর্শই পারছে না। হঠাৎই সে আচমকা উধাও হয়ে গেল। ভাবলাম যাকগে, ভালোই হয়েছে। কিন্তু 10 মিনিট পর দেখি সেই বিড়াল আবার সামনে এসে হাজির আমাদের, এবার আরো বড় আকৃতিতে। মনে হচ্ছিল এটা কোনো সাধারণ প্রাণী নয়। তন্ময় আমার কানে ফিসফিস করে বলল, চোখ নামাবি না, সোজা হাঁট, দৌড়াস না কিন্তু, বুঝলি? একদম চোখ নামাবি না, তাড়াতাড়ি হাঁট, সোজা হাঁট। আমার গলা দিয়ে তখন আওয়াজ বের হচ্ছিল না কিছুতেই। তারপর যা দেখলাম তা আজও রাতে ঘুম ভাঙিয়ে দেয় আমাকে। বিড়ালটা সামনের একটা বিশাল শিমুল গাছে লাফ দিয়ে উঠে গেল। চোখের সামনে সে গাছের ডালে বসে ধীরে ধীরে এক অমানসিক অবয়ব ধারণ করলো। চোখ দুটো আগুনের মতো, গায়ের গরম একটা ছায়া মানবের মতো, এবং ঠিক আমাদের দিকেই যেন চেয়ে আছে অপালক দৃষ্টিতে। আমরা আর হাঁটতে পারছি না, দৌড়াতেও পারছি না। মনে হচ্ছিল একটা অদৃশ্য পাথর আমাদের বুকের ওপর বসে আছে। ঠিক তখনই একদিকে আলো দেখতে পেলাম, কারোর টর্চ লাইট। তন্ময়, শুভ, কোথায় গেলি তোরা? এই তন্ময়, কোথায় আছিস? শুভ, কিরে, আওয়াজ পাচ্ছি না কেন তোদের? ডাক শুনে বুঝতে পারলাম মামা আমাদের খুঁজতে বের হয়েছেন।
উনি কাছে আসতেই আমাদের কথাবার্তা শুনলেন, টর্চ মেরে গাছের দিকে তাকালেন, কিন্তু সেখানে কিছুই নেই। এমনকি বিড়ালের ছায়াও নেই, কোনো শব্দ পর্যন্ত নেই। বাড়ি ফিরে পুরো ঘটনা বর্ণনা করলাম। মামা নিঃশ্বাস ছেড়ে বললেন, তোমরা আজ বিশাল কিছু থেকে রক্ষা পেয়েছ। ওই রাস্তা দিয়ে এত রাতে কেউ একা যায় না। এই এলাকায় এর আগেও অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। সেই রাতের পর আর কখনো গ্রামে গিয়ে রাতে ওই রাস্তায় যায়নি। আজও চোখ বন্ধ করলেই মনে পড়ে গাছের ডালে বসে থাকা সেই অচেনা অজানা কিছু। মানুষ কখনো কখনো এমন কিছুর মুখোমুখি হয় যার ব্যাখ্যা মেলে না। শুধুই থেকে যায় স্মৃতি আর কিছু ভয়, যা জীবনভর পিছু নেয়। তারপরের কয়েক মাস কেটে গেল অনেকটাই শান্তিতে, কিন্তু আমি জানতাম সেই অজানা আতঙ্কের অনুভূতি কখনো পুরোপুরি চলে যাবে না। কখনো কখনো রাতে ঘুম ভাঙলে মনে হতো গাছের ডালে বসে থাকা সেই অবয়ব আবার আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তন্ময়ের সঙ্গেই যখনই দেখা হতো, সেই রাতের কথা কোনো এক অদ্ভুত দুঃস্বপ্নের মতো সামনে চলে আসতো আমাদের। কিন্তু সবকিছুই বদলে গেল একদিন, যখন আমি আবার একদিন গ্রামে গেলাম। মামার বাড়ি যাওয়ার দিন তন্ময় আমায় জানালো, আমরা কি কখনো ওই রাস্তা দিয়ে ফিরব? আমি একটুও ভাবলাম না, উত্তরে বললাম, না তন্ময়, ওই রাস্তা, আমি আমি সেই রাস্তা আর মানাবো না, আর কখনোই যাব না। তন্ময় কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি জানো তো সেই রাস্তায় যে কি ভয়ঙ্কর হয়েছিল? তারপর থেকে আজও রাস্তা বদলানো হয়নি। কিন্তু তোমরা জানো না কি ঘটেছিল আমার সঙ্গে। তন্ময়ের কথায় আমি কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। মানে, তুমি ওই রাতে? হ্যাঁ, তন্ময় বলল, আমারও একটা অভিজ্ঞতা হয়েছিল ওই রাস্তা দিয়ে ফিরতে গিয়ে। তুমি জানো, যেদিন তুমি বাড়ি চলে এসেছিলে সেদিনও আমি একা ফেরার চেষ্টা করছিলাম, কিন্তু আমি তো তোমাদের সঙ্গেই ছিলাম। তুমি যখন সেই ভয়াবহ ঘটনাটা দেখেছিলে তখন আমি কিন্তু কিছুই দেখিনি। তবে রাত্রির শেষের দিকে যখন আমি একা ফেরার চেষ্টা করছিলাম, ঠিক তখন গাছের ডালে কিছু জলজলে চোখের আলো দেখেছিলাম। প্রথমে মনে হয়েছিল ভুল দেখছি, কিন্তু সেগুলো ক্রমশ কাছাকাছি আসছিল আমার। এরপর আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর তখনই গাছের ডাল থেকে একটা অদ্ভুত গাঢ় ছায়া ঝুলতে লাগলো। তখন আমি খুব দ্রুত দৌড়ে পালিয়ে গিয়েছিলাম সেখান থেকে। তারপর বাড়ি ফিরতে গিয়ে ঠিক ওই গাছের নিচে কিছু অদ্ভুত অনুভূতি হয়েছিল। মনে হচ্ছিল কেউ খুব কাছাকাছি আছে আমার। তন্ময় সেই কথাগুলো শুনে আমি একেবারে স্থির হয়ে গিয়েছিলাম। তখন থেকেই আমাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন সৃষ্টি হয়ে গিয়েছিল, যার টান আমাদের পিছু ছাড়ছিল না। কিন্তু একদিন আমি নিজে আবার সেই পুরনো পথ ধরে বের হয়ে গেলাম। বুঝতে পারলাম কিছু ভয় যা আমাদের তাড়া করছে তা কখনোই শেষ হয় না। এটা শুধু স্মৃতি হয়েই থেকে যায়, যা কখনোই শেষ হয়েও শেষ হয় না, শেষ হয় না।